5 বছর আগের কুখ্যাত বয়েজ লকার রুম ইনসিডেন্টের কথা মনে আছে? কতকগুলো 11-12-এ পড়া ছেলে তাদের সহপাঠিনীদের ছবি উইদাউট কনসেন্ট ইনস্টাগ্রাম গ্রুপে পোস্ট করত এবং তাদেরকে নিয়ে সেক্সুয়ালি অফেন্সিভ জোকস কমেন্টস পাস করত। এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়, রাস্তায় রাস্তায় প্রতিবাদের ঢল নামে এবং এই ঘটনার সূত্র ধরে আমরা আরও অনেকগুলো ঘটনার কথা জানতে পারি। বহু পুরুষদের গ্রুপ ক্লাউড ডেটাবেসে পরিচিত মহিলাদের নগ্ন বা অর্ধনগ্ন ছবি জমিয়ে রেখে তাদের ব্ল্যাকমেল করতেন। পরের পর এফআইআর হয়েছিল। দুর্ভাগ্যবশত এই ঘটনা বিরল নয়। একটা সিরিজ বেরিয়েছে, যে সিরিজটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পুরুষদের এই সমস্যাজনক প্রবণতার বীজটা কোথায় লুকিয়ে আছে, এই মানসিকতার শিকড়টা আসলে কোথা থেকে শুরু হয়। আমরা একটু চোখ কান খোলা রাখলেই আজকাল ম্যানোস্ফিয়ার বলে একটা বিষয়ের কথা জানতে পারবো, ইনসেল, রেড পিল, এই জাতীয় কথাগুলো আমাদের কানে ভেসে আসবে। অ্যান্ড্রিউ টেট বলে কয়েকজন ব্যক্তিত্বের কথা আমরা জানতে পারবো। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো কি এবং কেন সমস্যাজনক তা নিয়েও এই সিরিজটা কথা বলেছে। নমস্কার, আমি রণদীপ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া শোরগোল ফেলে দেওয়া সিরিজ অ্যাডোলেসেন্স নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই সিরিজটির ফর্ম এবং কন্টেন্ট দুই বিপুলভাবে আলোচিত হচ্ছে। বয়ঃসন্ধির বিভিন্ন সমস্যা, পেরেন্টিং প্রবলেমস, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, টক্সিক ম্যাসকিউলিনিটি, এই থিমগুলো এই সিরিজটি এক্সপ্লোর করেছে। আর এই সিরিজটার আরেকটা বৈশিষ্ট্য হলো সিরিজটা ওয়ান শট। সিরিজের 4টে পর্ব রয়েছে, প্রত্যেকটি পর্বই শুরু থেকে শেষ অবধি একটি শটে নেওয়া, মাঝে কোনো কাট নেই। আমি এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওতে অনেকগুলো স্পয়লার আছে, মানে সেই অর্থে স্পয়েল করার কিছু নেই, কিন্তু আপনারা সিরিজটা না দেখে থাকলে অনেকগুলো ঘটনার কথা জানতে পেরে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পান। আমার ছোট চ্যানেল, এই কাজগুলো করে আপনারা পাশে থাকলে আমার অনেকটা উপকার হয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা। ভায়োলেন্স বলতে আমরা প্রাথমিকভাবে শারীরিক নিগ্রহ বা রক্তপাত বুঝি, কিন্তু ভায়োলেন্সের পরিধি আসলে বিস্তৃত। যেমন সংসারের জাঁতাকলে পড়া একটা মেয়ের ছবি দেখাতে দেখাতে ঋত্বিক ঘটক ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিলেন চাবুকের শব্দ। দৃশ্যটা কিন্তু আপাতভাবে ঘটনাবিহীন, কিন্তু এই চাবুকের শব্দটা শুনতেই আমরা বুঝতে পারলাম মেয়েটিকে যেন সংসার কৃতদাসীর মতো চাবুক মারছে। ওই একটা শব্দ জুড়ে দেওয়ার মাধ্যমেই সিস্টেমিক শোষণের আভাস দেওয়া হলো। বোঝা গেল মেয়েটিকে সংসার কীরকম জাঁতাকলে পিষে মারছে। অথবা হেদারের শেষ দৃশ্য মনে করা যাক। রক্তমাখা বরফ ঢাকা কবরখানায় হতবুদ্ধি হেদার দাঁড়িয়ে আছে, চারপাশে আগুন জ্বলছে। হেদার ধীরে ধীরে বুঝতে পারছে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। এটাও ভায়োলেন্স। বদলাপুরের শেষ দৃশ্য ভাবুন। তুমুল বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে চারপাশ। রঘুকে ঝিমলি এসে বলে যায়, তোমার প্রতিশোধ নেওয়া তো শেষ, এবার কি করবে তুমি, কোথায় যাবে? রঘুর কাছে উত্তর নেই। বদলার তীব্র আকাঙ্ক্ষা তাকেও ভিলেনে পরিণত করেছে। এটাও ভায়োলেন্স। কাজেই ভায়োলেন্সকে শুধুমাত্র শারীরিক স্তরে আবদ্ধ করে রাখলে চলবে না। ভায়োলেন্সের এরকম সাইকোলজিক্যাল, সামাজিক নানা রকম স্তর রয়েছে। অ্যাডোলেসেন্স এই নিরিখে অত্যন্ত ভায়োলেন্ট একটি সিরিজ। সিরিজটির নাম অ্যাডোলেসেন্স কেন? কারণ এই সিরিজটি বয়ঃসন্ধিতে পা রাখা বাচ্চাদের বিভিন্ন সমস্যা নিয়ে ডিল করে। ইন্টারনেট, ট্রেন্ড, সারাউন্ডিংস তাদের চেতন অবচেতনকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে ধারাভাষ্য দেয়। গল্পটি শুরু হচ্ছে কিভাবে? 13 বছরের জেমি মিলারকে তার স্কুলের সহপাঠিনী কেটিকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত করে দেখা যায় জেমিই দোষী। সেই নৃশংসভাবে কেটিকে কুপিয়ে খুন করেছে। এই ভায়োলেন্ট ঘটনাটির রেফারেন্সই সিরিজে ঘুরে ফিরে আসে, কিন্তু কোথাও খুনের ঘটনাটি দেখানো হয়নি। ওই গোড়ার দিকে টেপটা প্রমাণ হিসেবে একবার চালানো হয়, কিন্তু সেটা অস্পষ্ট, দেখা যায় না। অতএব এই সিরিজে শারীরিক ভায়োলেন্সের দৃশ্য সেভাবে নেই। তাহলে এই সিরিজকে ভায়োলেন্ট বলছি কেন? ভেবে দেখতে হবে অনেকগুলো প্রশ্ন। ঠিক কতটা ডেসপারেট হলে একটা 13 বছরের বাচ্চা তার সহপাঠিনীকে কুপিয়ে খুন করার কথা ভাবে?
ঠিক কতটা ঠান্ডা মাথার হলে একটা 13 বছরের বাচ্চা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণ দেখার আগে অবধি ডিনাই করে যায়। এই প্রবণতাটা যে পরিষদ থেকে উঠে আসছে, যে ধরনের সামাজিক অবস্থা থেকে উঠে আসছে, সেটা ভায়োলেন্ট। জেমি মিলার মনে মনে এক উগ্র পৌরুষের বীজ বয়ে নিয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ধূমকেতুর মতো উঠে এসেছে একটা কনসেপ্ট, ম্যানোস্ফিয়ার। কি সেটা? ম্যানোস্ফিয়ার কোনো কংক্রিট বিষয় নয়, বরং অনলাইনের একটা দুনিয়াকে ম্যানোস্ফিয়ার বলে চিহ্নিত করা হয়। বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, ফোরাম যা টক্সিক ম্যাসকিউলিনিটি প্রচার করে এবং অকপটভাবে নারী বিদ্বেষ ছড়িয়ে দেয়, সেই ব্লগ, ওয়েবসাইটের সমন্বয়কে বলা হয় ম্যানোস্ফিয়ার। এমন একটা অ্যাটমসফিয়ার যাতে পুরুষদের সুপিরিয়র সেক্স হিসেবে প্রতিষ্ঠা করা হয়, একের পর এক নারী বিদ্বেষী মনোভাবের জন্ম দেওয়া হয় এবং পুরুষরা শেখে নারী শরীর পণ্য ছাড়া আর কিচ্ছু না, এদের নিজস্ব ভাষা আছে এবং বিভিন্ন সিউডো সায়েন্টিফিক থিওরি দিয়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ছেলেদের মাথা খায়। এই কুখ্যাত ইনফ্লুয়েন্সারদের অনেককেই আমরা চিনি। অ্যান্ড্রু টেট যেমন। আমাদের আশেপাশে স্কুল পড়ুয়া অনেককেই দেখা যাবে যারা এই বিষয়গুলো জানে, এই ইনফ্লুয়েন্সারদের এই আইডিয়াগুলোকে তারা খুব রিলিজিয়াসলি ফলোও করে। জেমি মিলারও তেমন একজন। 3rd এপিসোডে একটা জায়গায় তার সঙ্গে তার মনোবিদ ব্রায়ানির একটা কথোপকথন আছে। সংশোধনাগারেই সেই কথাবার্তা হয়। সে ক্রমাগত সোশ্যাল মিডিয়ার জগতের মতো সেখানেও ভ্যালিডেশন চায়। কিছুটা অজান্তেই, প্রায় রিফ্লেক্সেই বলে বসে তার বাবা তাকে নিয়ে লজ্জিত। সে আশা করে ব্রায়ানি তাকে সান্ত্বনা দিয়ে বলবে, না না, তোমার বাবা তোমাকে নিয়ে খুবই গর্ব করেন, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের সুইট লাইজ বা মিষ্টি মিথ্যে কথায় অভ্যস্ত করতে চায়। ব্রায়ানি তা বলে না। উল্টো দিকে জেমি মিলার নিজেকে ইচ্ছে করে বিশ্রী বলে যাতে ব্রায়ানি তাকে বলে, না না, তুমি তোমার মতো সুন্দর। ব্রায়ানি তাও বলে না। এই কনস্ট্যান্ট ভ্যালিডেশন সিকিং টেন্ডেন্সি আছে তার। কথা প্রসঙ্গে জেমি সগর্বে ঘোষণা করে সে চাইলেই কেটির শরীর স্পর্শ করতে পারত, কিন্তু করেনি। সে জানতে চায় কেটির শরীর স্পর্শ না করাতেই কি তার যথেষ্ট উদারতা প্রকাশিত হচ্ছে না? ব্রায়ানি স্তব্ধ হয়ে বসে থাকে। ব্রায়ানি শোনে সহপাঠিনীর নুড ছবি স্কুলে পড়ুয়াদের ফোনে ফোনে সার্কিউলেটেড হয়। যে ছেলেটির ফোন থেকে এই ছবিটা ছড়িয়েছে তাকে জেমি কটাক্ষ করে। কেন? সে নুড ছড়িয়েছে বলে? না, অ্যাপারেন্টলি সে এতই কেয়ারলেস, ভবিষ্যতে তাকে আর মেয়েরা নুড পাঠাবে না। অ্যাপারেন্টলি তার পৌরুষ একটা ধাক্কা খাবে। আপনারা বয়েজ লকার রুমের সঙ্গে বা যে কথাটা একদম গোড়ার দিকে বললাম, সেই গ্রুপগুলোর সঙ্গে কি অনেকটা বা হুবহু মিল পাচ্ছেন না? 2nd এপিসোডে ডিআই ব্যাসকম্বের ছেলে অ্যাডাম তাকে বলে, ইনস্টাগ্রামের প্রতিটি ইমোজির নিজস্ব অর্থ আছে। একটা হার্টের রং পাল্টে গেলেই সেন্ডারের ইন্টেনশন পাল্টে যায়। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে ইমোজি দিয়েই মানুষ মানুষকে হ্যাটা করে, অপমান করে, বুলি করে। ব্যাসকম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল যাতে মানুষ সহজে মানুষের সঙ্গে কানেক্ট করতে পারে। বস্তুত প্রযুক্তির উন্নতির পেছনে একটা বড় কারণই হলো সেটা। আমার মনে আছে নোকিয়ার পুরনো ফোনগুলোতে, যেগুলোতে সবুজ রঙের গ্রাফিক্স ছিল, স্নেক খেলা যেত, সেখানে সুইচ অফ করে অন করলে নোকিয়ার লোগোটা আসার সঙ্গে সঙ্গে দুটো মানুষ হাত মেলাতেন, এরকম একটা গ্রাফিক্স আসতো, আর তলায় লেখা থাকতো কানেক্টিং পিপল। আর এখন সেই মোবাইলেই, সেই সোশ্যাল মিডিয়াতেই একজন মানুষ আরেকজনকে অকথ্য ভাষায় আক্রমণ করছে, বুলি করছে, গোপন কথাবার্তা, ছবি জমিয়ে রেখে ব্ল্যাকমেল করছে। একে কি আপনি ভায়োলেন্স বলবেন না? জেমি মিলারকে যখন ইন্টারোগেট করা হচ্ছে তখন সে থেকে থেকেই রেগে ওঠে। কফির কাপ ছুঁড়ে ফেলে দেয়, টেবিল ঠুকতে থাকে, চিৎকার করতে থাকে। সে কারুর কন্ট্রোলে আসতে চায় না। সে বলে তার বাবাও একবার রেগে গিয়ে জিনিস ভাঙচুর করেছিল। যে মুহূর্তে সে বুঝতে পারছে সে কোন ঠাসা অথবা তার অপরাধ প্রমাণিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তখনই ফিজিক্যাল অ্যাগ্রেশন তার অস্ত্র হয়ে উঠছে। কোন ধরনের সমাজ ব্যবস্থা বাচ্চাদের এই কাজটা করতে শেখালো? ইন্টারনেট থেকে তারা কি করে এই শিক্ষাটা পাচ্ছে? বাড়িতে ফিজিক্যাল ভায়োলেন্স দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে তারাও কি করে অ্যাগ্রেশন রপ্ত করছে? অ্যাডোলেসেন্স সেই সমাজ ব্যবস্থা, ইন্টারনেটের মিস ইউজ, পেরেন্টিং প্রবলেমসগুলোর দিকে চোখে আঙুল দিয়ে দেখায়। ফিজিক্যাল ভায়োলেন্স এই সিরিজে আসে না, রক্তপাত নেই, কিন্তু মানুষের মনে যে ঘৃণা, কুৎসা, বিদ্বেষের বীজ আছে তা আরও ভায়োলেন্ট। অ্যাডোলেসেন্স খুব যত্ন করে দেখায় কোন ধরনের পরিবেশ মানুষকে ভাবতে শেখায় যে ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যাগ্রেশন সেটাই শেষ কথা, রক্তপাতই শেষ কথা। এই পরিসরটা কিন্তু মূল অ্যাগ্রেশনের থেকে অনেক বেশি ভায়োলেন্ট। একটা প্রজন্মকে স্লো পয়জনিংয়ের মতো এই পরিবেশটা বিষিয়ে দিচ্ছে। লক্ষ্য করলে দেখবেন 4টি পর্বের প্রতিটাই একটা স্তব্ধতা,
একটা ব্রেকডাউনের ঘটনায় গিয়ে শেষ হয়। প্রথম পর্বের শেষে জেমি ধরা পড়ে যায়। চুপ করে পাশাপাশি সে আর তার বাবা বসে থাকে, দুজনেই ফুঁপিয়ে কেঁদে ফেলে। দ্বিতীয় পর্বের শেষ হচ্ছে ফ্র্যাজাইল গানটার মাধ্যমে। ক্যামেরা চুপ করে এসে দাঁড়ায় জেমির বাবার পাশে। কেটিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ফুল দিতে এসেছেন তিনি। তৃতীয় পর্ব শেষ হয় ব্রায়ানির চুপ করে বসে থাকার দৃশ্যের মধ্যে দিয়ে। ব্রায়ানি দেখছে একটা ১৩ বছরের ছেলে মতে না মিললে সহপাঠিনীকে কুপিয়ে দিতে পারে। দেখছে সে জেলে আন্ডার সার্ভেলেন্স থাকা অবস্থাতেও জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেওয়ালে লাথি ঘুষি মারছে। ব্রায়ানি স্তব্ধ হয়ে বসে থাকে। আর শেষ পর্বে যখন এডি আর তার স্ত্রী ম্যান্ডা জানতে পারছে ছেলে জেমি সারেন্ডার করবে, তখন তারা চুপ করে জেমির ঘরে এসে বসে। শূন্য বিছানায় শুয়ে শুয়ে কেঁদে ফেলে এডি মিলার, জেমির বাবা। একে কি ভায়োলেন্স বলবো না? কেমন লাগে যখন বাবা ছেলের খুন করার লাইভ ভিডিও দেখেন? কেমন লাগে মেয়ের বয়সী ভিকটিমকে ফুল দিয়ে যেতে, যাকে নিজের ছেলে খুন করেছে? কেমন লাগছিল ব্রায়ানির? শেষ পর্বে কেবল এডি আর ম্যান্ডা একে অপরকে জিজ্ঞাসা করে যায়, আমরা কি জেমিকে আরেকটু ভালো করে মানুষ করতে পারতাম? আমাদের জন্যই কি জেমি এমন হয়ে গেল? উত্তর পাওয়া যায় না। এর থেকে বড় ভায়োলেন্স আর কী বা হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ চোখের সামনে দেখা যাচ্ছে। ক্ষয়ক্ষতির জেরে আমার জীবন ওলটপালট হয়ে গেছে, কিন্তু আমার আর কিচ্ছু করার নেই। এর থেকে ভায়োলেন্ট কি আর কিছু হতে পারে? সন্তোষ শিভানের নির্দেশনায় অশোকা সিনেমার শেষ দৃশ্যটি মনে পড়ছে কি? বিস্তীর্ণ কলিঙ্গর প্রান্তরে অশোক যখন দেখছেন উনি কি সর্বনাশ করেছেন, তখন আর কিচ্ছু করার নেই। চারদিকে স্তূপীকৃত লাশ। কলিঙ্গর আহত সৈন্যরা অশোককে এতই ঘৃণা করে, তার হাতে তারা মৃত্যুশয্যায় জল অবধি খেতে চায় না। অশোককে এই ক্ষতির দায় বুকে নিয়ে বেঁচে থাকতে হবে বাকি জীবন। এই অপরাধবোধ, অসহায়তা ভায়োলেন্সের অবিচ্ছেদ্য অঙ্গ। ঠিক এই জায়গাগুলো ফিরে আসে এই সিরিজে। এই সিরিজটা দেখতে দেখতে আমার আরেকটা ওয়ান শট সিনেমার কথা মনে পড়ছিল। এই ভারতেই তৈরি হয়েছে। আজ থেকে ২২ বছর আগে রাইট হিয়ার রাইট নাও বলে একটা ছোট ছবি বানিয়েছিলেন আনন্দ গান্ধী, যিনি টুম্বারের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং শিপ অফ থিসিয়াসের ডিরেক্টর। ভায়োলেন্সের সাইকেল ছোট স্তরে কিভাবে কাজ করে সেটা ওই শর্ট ফিল্মে ওয়ান টেকে উনি দেখিয়েছিলেন। ছেলে বেরোনোর সময় ব্রেকফাস্ট করলো না, সেই রাগে ছেলের মা ঝাল ঝাড়লেন পরিচারিকার ওপর। পরিচারিকা ঝগড়া করে সেই ঝাল মেটালো নিজের মেয়ের ওপর। মেয়ে গোঁজ হয়ে তার বয়ফ্রেন্ডের ওপর ঝাল ঝাড়লো। এরকম চলতে থাকে। একজনের রাগ অন্য কারুর ওপর বেরোলে কি সাংঘাতিক পরিস্থিতি হয়, তাই এই ২৯ মিনিটের ছবিটার উপজীব্য। এটাও ওয়ান টেকে নেওয়া। ছবিটা দুটো ভাগে ইউটিউবে আছে, আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। অ্যাডোলেসেন্স সিরিজটিও ওয়ান শটে শ্যুট করা। সিনেমাটোগ্রাফার ম্যাথিউ লুইস একটা টেরিফিক কাজ করেছেন। প্রশ্ন উঠতে পারে, ওয়ান শটে শ্যুট করার দরকার পড়লো কেন? এখানে একটা প্রতিপ্রশ্ন করা যাক, সহজ প্রশ্ন। এডিটিং কেন ব্যবহৃত হয়? মূলধারায় যে ধরনের ছবি বানানোর রীতি প্রচলিত, তাতে এডিটিংয়ের মাধ্যমে গল্পের বাড়তি অংশটা কেটে বাদ দেওয়া হয়, গল্পের গতিটা বাড়ানোর চেষ্টা করা হয়, দর্শককে বেস্ট পসিবল অ্যাঙ্গেলটা দেওয়ার চেষ্টা করা হয়, কখনো কখনো মন্তাজ তৈরি করে বিভিন্ন লেয়ার তৈরি করার চেষ্টা করা হয়। এখানে যেহেতু কাট নেই, লেন্স পাল্টানোর গল্প নেই, তাই আমরা গল্পটার সঙ্গে অনেকটা একাত্ম হয়ে পড়ছি। আমাদের মনে হচ্ছে আমরা জেমির সঙ্গে একই ঘরে বসে আছি, চরিত্রদের সঙ্গে গাড়িতে উঠছি, তাদের কথাবার্তা শুনছি, এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বা অসহনীয় হয়ে উঠলে আমাদের দম বন্ধ হয়ে আসছে। আমরা চাইছি ক্যামেরাটা কাট করে অন্য দৃশ্যে চলে যাক, কিন্তু এই সিরিজে সেটা হচ্ছে না। ফলত আমাদের পুরোটা বসে দেখতে হচ্ছে। এডি মিলার বা তার স্ত্রী বা জেমির দিদিকে সারা জীবন এই দুর্নাম বুকে নিয়ে বেঁচে থাকতে হবে। জেমি বড় হয়ে হয়তো বুঝবে, আবার নাও বুঝতে পারে যে সে একজনকে খুন করেছে, তার পরিণতিটা কী, কিন্তু তার গায়ে সারা জীবনের জন্য ক্রিমিনাল তকমা লেগে গেল। কেটির বাবা মা সারা জীবন কন্যাশোক থেকে বেরোতে পারবেন না। ব্রায়ানি, ডিআই ব্যাসকম্ব, ডিএস ফ্র্যাঙ্ক প্রত্যেকেই এই খুন এবং শিউরে ওঠার মতো রেভেলেশনগুলো ভুলতে পারবেন না। তাদের তো আর এটা থেকে বেরোনোর উপায় নেই। সিরিজের দর্শকদেরও সেই একই দমবন্ধ করা ক্লস্ট্রোফোবিক পরিস্থিতির দিকে নির্মাতারা নিয়ে যান। কাট আসে না, দর্শক মুক্তি পায় না। এক্সট্রিম ক্লোজ আপে টাইট ফ্রেমে যখন ক্যামেরা যায়, তখন আমাদেরও দম বন্ধ হয়ে আসে। সিরিজটা বলতে চায়, আমরা চাইলেই সিরিজটা পজ করে অন্য কিছু দেখতে পারি, কিন্তু সত্যিই যে বিষাক্ত বাস্তব আমাদের চারপাশে তৈরি হচ্ছে, তা থেকে কিন্তু আমাদের পালানোর উপায় নেই। কথায় কথায় মানুষ মানুষকে মেরে দিচ্ছে, এক দেশ আরেক দেশকে ধ্বংস করছে, মতে না মিললেই একজন আরেকজনকে অশালীন আক্রমণ করে বসছেন। এই পরিস্থিতিতে যে বাচ্চা বড় হচ্ছে,
তার হাতে স্মার্টফোন, তাতে দেদার ডেটা, যা খুশি দেখার যা খুশি শোনার লাইসেন্স আছে তার কাছে। সেও যে এই একই বিষ গিলছে না তার কোনো নিশ্চয়তা আছে কি? বাস্তব থেকে আমাদের পালানোর কোনো উপায় নেই। এই সিরিজের ওয়ান শট ট্রিটমেন্ট সেই অনিবার্য সত্যিটাই আমাদের মনে করিয়ে দেয়। অতএব আমাদের একটু থামা দরকার। কাজকর্ম যা করছি সব একটু পজ করি না। অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে সময় কাটান, তাদের ইন্টারনেট ইউসেজের ওপরে টোটালিটারিয়ান সার্ভেলেন্স চালাতে বলছি না, কিন্তু নজর রাখুন। সর্বোপরি এই প্রজন্মের কাছে রাগঢাক করে লাভ নেই। তারা যখনই দেখবে একটা আলোচনা বাড়িতে ট্যাবুর মতো নিষিদ্ধ, তখন তারা গোপনে অন্য পথে সেটা কিন্তু ঠিক জেনে নেবে। তার থেকে তাদের সঙ্গে খোলামেলা কথা বলুন না। তাদেরও অনেক কিছু বলার আছে, আমরা সেগুলো শুনি। আমরা একটু শোনা অভ্যেস করি। বড়রাও একটু বড়দের কথা শোনা অভ্যেস করি। মতে না মিললে কাউকে খোপে না পুরে দিয়ে তার সঙ্গে একটা ডায়ালগে যাওয়া যাক না। যদি তাও মতে না মেলে তাতেও ক্ষতি নেই, সেও কারুর অনিষ্ট করছে না, আমিও করছি না। এই সংবেদনশীলতাটা আমাদের সকলেরই সচেতনভাবে প্র্যাকটিস করা উচিত। না হলে এই বিষ আমাদের প্রত্যেককে কনজিউম করে ফেলবে। আমরা সেটার বিরুদ্ধে একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করি না। অ্যাডোলেসেন্স কিন্তু আমাদের কাছে একটা রিমাইন্ডার হয়ে আসে। সিরিজটা নেটফ্লিক্সে আছে, প্লিজ দেখুন। দেখতে দেখতে অস্বস্তি হতে পারে, থামুন, সময় নিন, যত খুশি সময় নিন, কিন্তু প্লিজ সিরিজটা শেষ অবধি দেখুন। এবং যাদের কথা না বললেই নয়, তারা হলেন এই সিরিজের নির্মাতারা। ফিলিপ বারান্তিনি একটা অসম্ভব ভালো শো তৈরি করেছেন। ম্যাথিউ লুইস, যিনি সিনেমাটোগ্রাফার, তিনি একটা টেরিফিক কাজ করেছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্ধর্ষ। ওয়েন কুপার, একটা 13 বছর বয়সী বাচ্চা, সে জেমি মিলারের চরিত্রে ফাটাফাটি অভিনয় করেছে। তাকে সময় সময় ইন্টিমিডেটিং মনে হয়। মানে একটা বয়ঃসন্ধিতে পা দেওয়া ছেলে, সে যে ডেসপারেট হয়ে গেলে কি করতে পারে, সেই টেনশনটা সারাক্ষণ তার চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠেছে। ব্রিলিয়ান্ট অ্যাক্টর না হলে এটা করা সম্ভব নয়। এই সিরিজের চুম্বক হচ্ছে ওয়েন কুপার। এছাড়াও এরিন ডহার্টি, স্টিফেন গ্রাহাম প্রত্যেকেই দুর্ধর্ষ অভিনয় করেছেন। অভিনয় এই সিরিজের সম্পদ। আমি সচরাচর এতটা জোর দিয়ে বলি না, কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে বলছি। এতক্ষণের ভিডিওতে যদি মনে হয় সামান্য হলেও কাজের কথা বলেছি, তাহলে প্লিজ ভিডিওটা পরিচিতদের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে ভাগ করে নিন। লিঙ্কটা যে কোনো মাধ্যমে, যে কোনো পরিসরে প্লিজ শেয়ার করুন। আর সিরিজটা অবশ্যই দেখুন। নিজে দেখুন, পরিচিতদের দেখতে বলুন। এই সিরিজটা এই সময়ের সবথেকে জরুরি ওয়েব সিরিজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই ফিরে আসছি সিনেমা নিয়ে আলোচনা নিয়ে, সিরিজ নিয়ে আলোচনা নিয়ে, নতুন পডকাস্ট নিয়ে, নতুন অডিও স্টোরি নিয়ে, নিজেদের নতুন কাজ নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।